ওকে, এখন খেয়াল করো যে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের কোটির পরম মান। মানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের এই কোটির পরম মান। এখন এই পরম মান কেন লিখছি, কারণ কেন্দ্রের কোটি তো মাইনাসও হইতে পারে, প্লাসও হইতে পারে। ওকে, এখন বৃত্তের ব্যাসার্ধ যদি কেন্দ্রের কোটির পরম মানের সমান হয়, তখন এই বৃত্তটা তাহলে কি রকম হবে? ওকে, ধরো যে কেন্দ্রের এই যে কোটি হচ্ছে 5। তো এখন এমন একটা আমি বৃত্ত আঁকবো যে কেন্দ্রের এই যে কোটি হচ্ছে 5। তাহলে কেন্দ্রের কোটি যদি 5 হয়, ধরো এটা হচ্ছে সেন্টার, এর তোমার মান আমি ধরলাম যে 3,5। এইটা হচ্ছে কেন্দ্রের এই যে কোটি, এবং এইখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। আচ্ছা, ধরো ওকে, এখন এইখানে তোমার বৃত্তের যে এই ব্যাসার্ধ এটা হচ্ছে 5। তো এই বৃত্তটা এখান থেকে কিভাবে যাইতে পারে, মানে বৃত্তটার এখানে চিত্রটা কিরকম হবে বলো তো? যদি ব্যাসার্ধ 5 রাখতে হয়, বৃত্তটা কোন অক্ষকে এই যে ছেদ করবে, অথবা কোন অক্ষকে শুধুমাত্র স্পর্শ করবে বলো, যদি ব্যাসার্ধ 5 রাখতে হয়? তাহলে ওয়াই অক্ষকে ছেদ করবে। ওয়াই অক্ষকে ছেদ করবে, আর এক্স অক্ষকে? শুধু স্পর্শ করবে। হ্যাঁ, এই যে দেখো, এইটা তোমার এই যে ওয়াই অক্ষ থেকে এইটুক এই যে ডিস্টেন্স, এই যে কত, ওয়াই অক্ষ থেকে কেন্দ্র পর্যন্ত এইটুক ডিস্টেন্স কিন্তু 3, বাট হুম। তোমার ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে ওয়াই অক্ষের বাম দিকে আরো একটু জায়গা জুড়ে সে যাবে। এটা কি বুঝছো? বুঝছি। না বুঝলে বলতে পারো। বুঝছি। ওকে, আর আচ্ছা, এটা যদিও বৃত্ত হয় না, আচ্ছা যাই হোক। এখন এই যে তোমার এইটুক ডিস্টেন্স কত, 5 না? তো এইটাকে বৃত্তের ব্যাসার্ধের সমান রাখতে হলে অবশ্যই শুধুমাত্র ওয়াই অক্ষকে স্পর্শ করে যাইতে হবে, ছেদ করতে পারবে না। এটা বুঝছো যে এই চিত্রটা এরকম হবে? হুম। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটির পরম মানের সমান হলে এইখানে এই কি হবে, তখন বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। তখন বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। আর যদি উল্টাটা হয়, যে বৃত্তের ব্যাসার্ধ সমান কেন্দ্রের ভুজের পরম মান। ওকে, এখন এইখানে এই খেয়াল করো, এখন তোমার এই ধরো যে এই সেন্টারটা হচ্ছে 3,5। তাহলে আচ্ছা, এটা 5 না দিয়ে এটা 2 দেই। ওকে, এটা হচ্ছে 3,2। তাহলে এখন এর তোমার রেডিয়াস কত এর? এই রেডিয়াস হচ্ছে এই ভুজের পরমাণু তো 3। তো রেডিয়াস যদি 3 রাখতে হয়, মানে তোমার ওয়াই অক্ষ থেকে এইটুক ডিস্টেন্স তো 3, এবং বৃত্তের ব্যাসার্ধ 3, তাহলে এই বৃত্তটা জাস্ট ওয়াই অক্ষকে স্পর্শ করে এক্স অক্ষকে ছেদ করে চলে যাবে। এটা বুঝছো? কারণ
তোমার এইটুক ডিস্টেন্স হচ্ছে, যেহেতু ওই বিন্দুর কোটি মানে 2, এবং বৃত্তের ব্যাসার্ধ যেহেতু তার চেয়ে বড়, তাহলে বৃত্তটা আরো একটু নিচে দিয়ে যাবে। এটা বুঝছো তো? হুম। ওকে, তাহলে এখন বৃত্তের ব্যাসার্ধ যদি কেন্দ্রের ভুজের পরমাণু হয়, তখন এই যে এখানে কি হবে, বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করবে। এইগুলা জিনিস ম্যাথ করার এই সময় কিন্তু লাগবে, এইগুলা ম্যাথে বলে দিবে। তো এখন এই ধরো যে তোমাকে ম্যাথে এমন একটা প্রশ্ন দিল যে বৃত্তের কেন্দ্র দিয়ে দিল, এবং এই বললো যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে তোমার বৃত্তের সমীকরণ লেখার জন্য তো বৃত্তের ব্যাসার্ধ লাগবে। তো এই তাহলে ওই প্রশ্ন থেকে বৃত্তের ব্যাসার্ধ তুমি কিভাবে এই বের করবা? যদি কেন্দ্র দিয়ে দেয় এবং বলে যে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কত বলো? কোটির সমান। হ্যাঁ, তখন হবে কেন্দ্রের কোটির সমান। আর ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে হবে ভুজের সমান। এগুলো দিয়ে ম্যাথ আছে, আমরা একটু পরে এগুলোর ম্যাথ করব। ওকে। আচ্ছা, এখন এখানে খেয়াল করো। আরেক, এখানে কয় নাম্বার ছিল? 6। আচ্ছা, 7 নাম্বারটা খেয়াল করো। বৃত্তের ব্যাসার্ধ সমান কেন্দ্রের ভুজ সমান কেন্দ্রের কোটি। ওকে, এই যে বৃত্তের ব্যাসার্ধ যখন কেন্দ্রের ভুজের সমান হয়, তখন সেটা ওয়াই অক্ষকে স্পর্শ করে। আর যখন কোটির সমান হয় তখন এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে দুইটাই যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করবে। এটা বুঝছো? হ্যাঁ। এখন এই ধরো যে এমন একটা এমন একটা সেন্টার আছে যার স্থানাঙ্ক 3,3। তাহলে এইখানে বৃত্তের এই ব্যাসার্ধ কত হবে? 3 হবে অবশ্যই। তো এখন দুই দিকে 3 রাখার জন্য এই বৃত্তটা এই যে কি করবে, এই অক্ষকেও জাস্ট টাচ করবে। সে এই যে দুইটা অক্ষকেই টাচ করে এইভাবে চলে যাবে। ওকে, এখন এইখানে খেয়াল করো, এইখানে আরো কিছু এই জিনিস আছে। এই বৃত্তের এই ব্যাসার্ধের এই সূত্র কি? আচ্ছা ধরো আমি এটা এই পেজে হ্যাঁ, যে মনে লিখে আছে দিই। তো। আচ্ছা ধরো আমি এক্স অক্ষকে যখন স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে আর সমান কি হয়? আর সমান হয় কেন্দ্রের এই যে কোটি। তো আমাদের যেটা মেন, মানে যেটা সাধারণ সমীকরণ, ওই সমীকরণে কেন্দ্রের এই যে কোটি ছিল কত, -f না সাধারণ সমীকরণে? হ্যাঁ। তাহলে এটা কি হবে, -f এর আমরা বলছি যে পরম মানের সমান। যেহেতু মাইনাস আছে, বাট বৃত্তের ব্যাসার্ধ তো আসলে নেগেটিভ হয় না, তো এই জন্য পরম মান ইউজ করি। তো তাহলে আমরা যদি পরম মানটা উঠাই দেই, তখন আমরা বলতে পারি r = f। এটা বলা যায়। ওকে। হুম। আচ্ছা, তো এমনিতে সাধারণ সমীকরণ থেকে ব্যাসার্ধ বের করার এই সূত্র ছিল কি? r = √h² + k² + c। -c ছিল। e - c। ওকে, তো এখন এইচ এর জায়গায় আমরা কিন্তু -g এবং -f লিখতে পারি, কারণ যদিও এইচ সমান -g, এইচ সমান -g না, বাট আমরা যদি এইখানে তো তোমার এইচ স্কোয়ার এবং কে স্কোয়ার আছে, তো এগুলোকে সেইভাবে লিখলে এখানে কি হবে, g² + f² হবে না? হবে। ওকে,
তাহলে এখন আমি রুটটা না দিয়ে একবার এইখানে আর এর উপরে স্কোয়ার দিলাম, তাহলে আর স্কোয়ার জি স্কোয়ার। এখন আমরা যে, আচ্ছা একটু ধরো। ওকে, তো যখন এক্স অক্ষকে টাচ করে তখন আমরা তো দেখলাম এফ ইজ ইকুয়াল টু আর, তাহলে এফ স্কোয়ারের জায়গায় আমি যদি আর স্কোয়ার লিখি, এখন তাহলে কি দাঁড়ায়? আর স্কোয়ার, আর স্কোয়ার বাদ জি স্কোয়ার, ওইদিকে সি কে নিয়ে গেলে প্লাস সি, বুঝছো? হ্যাঁ, বুঝছি। এইটাও কিন্তু এমসিকিউ এর জন্য মাথায় রাখতে হবে যে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। ওকে, এখন আচ্ছা একটু ওয়েট করো 1 মিনিট, আমার কাশি উঠছে তো, 1 মিনিট ওয়েট করো। ওকে, এখন এখন খেয়াল করো, যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন বৃত্তের এই ব্যাসার্ধ কার সমান হবে? কেন্দ্রের ভুজের সমান, অর্থাৎ মাইনাস জি এর সমান। তাহলে আর কি আমরা কি লিখতে পারি? জি লিখতে পারি। ওকে, এবং ব্যাসার্ধ নির্ণয়ের এই সূত্রটা যদি আবার অ্যাপ্লাই করি তাহলে এখানে হবে আর স্কোয়ার। এখন আমি যদি ডিরেক্ট জি স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার লিখতে পারি, এখানে এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে এখন এইখানে এফ স্কোয়ার সমান হবে সি, এটা বুঝছো? হ্যাঁ, ওকে, এটাও কিন্তু এমসিকিউ এর জন্য মাথায় রাখতে হবে। ওকে, এখন এখানে একটা জিনিস লিখে দেওয়া হয় নাই, যখন কেন্দ্রের ব্যাস, সরি, বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের ভুজ এবং কোটি দুইটারই সমান হবে তখন এখানে কি হবে? বৃত্তটি উভয় অক্ষকেই ছেদ না, এটা হচ্ছে স্পর্শ। ওকে, ওকে, এখন কি হবে যদি উভয় অক্ষকেই যদি স্পর্শ করে, মানে এক্স অক্ষকে যদি টাচ করে তাহলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, ওয়াই অক্ষকে ইয়ে করলে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। আর যদি উভয় অক্ষকেই যদি টাচ করে, তো সেই ক্ষেত্রে কি হবে? জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, এটা হবে না? হ্যাঁ। ওকে, এগুলো কিন্তু সবগুলোই মনে রাখতে হবে।
আচ্ছা, এখন এখানে খেয়াল করো। দেখে এখানে আর কিছু কি বাকি আছে? ওকে। আচ্ছা, এখন এখানে খেয়াল করো। এটা যে ধরো একটা বৃত্ত, যেটা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে, এটা এই দুইটা অক্ষকেই ছেদ করে, এবং বৃত্তের সমীকরণ তো আমরা জানি। এত, এটা ইজ ইকুয়াল টু সি। তো তাহলে এখানে এক্স অক্ষের খণ্ডিত অংশ, এগুলোর আমাদের প্রমাণ শেখা লাগবে না, ডিরেক্ট মনে রাখবা। এটা হবে 2 জি স্কোয়ার মাইনাস সি। এটা আছে এক্স অক্ষের খণ্ডিত অংশ। আর ওয়াই অক্ষের যে খণ্ডিত অংশ, এটা হচ্ছে 2 f স্কোয়ার মাইনাস সি। এই এই দুইটা সূত্র একটু মনে রাখো। আচ্ছা, এখন এখানে খেয়াল করো। এখন আমরা যে একটু আগে পড়লাম বিভিন্ন স্পর্শ করার শর্ত। তো কোন একটা বৃত্ত যদি কোনো অক্ষকে টাচ করে, তাহলে কি সেইখানে কোনো ছেদাংশ পাওয়া যাবে? না। টাচ করলে তো কোনো ছেদাংশ নাই। তো এখন যদি এক্স অক্ষকে যদি টাচ করে, তখন এর ছেদাংশ তখন কি হয়ে যাবে? জিরো। হুম, জিরো। এবং এখন দেখো তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি কিন্তু পাওয়া যায়। এটা এটা ছিল কি? এটাই কিন্তু ছিল স্পর্শ করার শর্ত এক্স অক্ষে। তুমি সেম ভাবে y অক্ষকে যদি টাচ করে, ওইটা ছেদাংশ সমান জিরো ধরে সি ইজ ইকুয়াল টু h স্কোয়ার পাওয়া যাবে। ওকে, সো এই দুইটা জিনিস কিন্তু ইন্টার রিলেটেড, এটা মাথায় রাখবা। ওকে, এখন জি স্কোয়ারের মান যদি সি এর থেকে ছোট হয়, তখন এই মানটা এখানে তোমার জি স্কোয়ারের মান যদি সি এর থেকে ছোট হয়, অর্থাৎ সি যদি বড় হয়, তাহলে ভিতরের মানটা কি আসবে বলো তো? নেগেটিভ আসবে। এটা হুম। বুঝছো? রুটের ভিতর কিন্তু কিন্তু কোনো নেগেটিভ মানের কোনো ভ্যালু আসে না। এটা আমরা শিখবো জটিল সংখ্যায়। তবে যেহেতু শিখিনি এখন পর্যন্ত, তো আমরা যেটা জানি যে রুটের ভিতর কোনো নেগেটিভ এর কোনো ভ্যালু নাই, তাহলে এই মানটা তখন আসবে একটা অবাস্তব মান। তার মানে সি এর মান যদি জি স্কোয়ার থেকে বড় হয়, তখন একটা অবাস্তব মান আসবে। মানে বৃত্তটি এক্স অক্ষকে ছেদ করবে না। বুঝছো?
হুম, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, সেম ভাবে যদি এফ স্কোয়ার ইজ লেস দেন সি হয়, তাহলে বৃত্তটা ওয়াই অক্ষকেও ছেদ করবে না। আর জি স্কোয়ার সমান সি হলে কি হয়, এফ স্কোয়ার সমান সি হলে কি হয়, এইটা আমরা অলরেডি জানি। সো এটা আর লিখলাম না। ওকে, আরো বেশ কিছু সূত্র আছে, তারপরে মেবি ম্যাথ। আচ্ছা, এটা তো সহজ। এটা বলো দেখে, এই বৃত্তের ইয়ে কি হবে, এই বৃত্তের এই সেন্টার কি হবে? এইখানে এমনিতে এই মুখে মুখে বলো, এটার এই কেন্দ্র কি হবে এটার? 4,5। 4,5 হবে। না, -5। হ্যাঁ, এটা সেন্টার হচ্ছে 4,-5। তো এইটা কার মান? এটা আসলে মাইনাস জি এর মান, এটা মাইনাস এফ এর মান। আর এখানে সি এর মান কত? সি এর মান হচ্ছে 5। তাহলে যে ব্যাসার্ধ বের করতে বলছে, ব্যাসার্ধের সূত্র কি? ব্যাসার্ধের সূত্র ছিল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন ওইখানে মেবি এইচ স্কোয়ার দিয়ে লেখা ছিল, বাট এইচ স্কোয়ারের জায়গায় তুমি যদি মাইনাস জি রাখো, তো ওটা আলটিমেটলি জি স্কোয়ারই আসবে, এখানে এফ স্কোয়ারই আসবে। তো তুমি যে কোনো একটা লিখতে পারো, বুঝছো এটা? সো এটা কিন্তু দুইটা সেম, সেম সূত্রই, মানও সেম আসবে। হুম। ওকে, এখন তুমি যদি লেখো আহ তাহলে জি এর মান কত? -4 এর উপরে স্কোয়ার, আর এফ হবে +5, সি এর মান হচ্ছে 5। তো এটা 16, এটা 25 মাইনাস 5, 20, 36, তার এটা হবে 6। খুবই সহজ ম্যাথ এগুলা। ওকে, এরপর আরো কিছু সূত্র আছে মেবি। বৃত্তচাপটা ছোট আর সহজও। আচ্ছা, এখন এইখানে একটা এই যে থিওরি আছে, ওইটা দ্বারা ওইটা ডিরেক্ট ম্যাথ দিয়ে ওইটা বোঝাই। ওইটার ম্যাথ কই গেল? হ্যাঁ, এই যে এটা। ওকে, এখন এইখানে খেয়াল করো, এইখানে যে টপিকটা আছে, বৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান। ওকে, ধরো এটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে সেন্টার সি। এখন এখন ধরো যে একটা পয়েন্ট আছে এ, বৃত্তের উপরে একটা পয়েন্ট সি, বি, আর বৃত্তের বাইরে একটা পয়েন্ট সি। ওকে, এখন তুমি এ বি সি এটা কই, মানে বৃত্তের সাপেক্ষে বলতে এরা কি বৃত্তের ভিতরে নাকি বৃত্তের উপরে, মানে এখানে হচ্ছে পরিধির উপরে নাকি বৃত্তের বাইরে, এটা কিভাবে বোঝা যাবে এখান থেকে? একটু বলো তো দেখি। একটু চিন্তা করো যে এখানে এটা কিভাবে বোঝা যাইতে পারে যে একটা বিন্দু বৃত্তের ভিতরে আছে নাকি বৃত্তের উপরে আছে নাকি বৃত্তের বাইরে আছে। খুবই সহজ, আমি তো সবকিছু আঁকাইছি এখানে। পারবা না? বৃত্তের
বৃত্তের ভিতরে। না আমি তো সব সব বিন্দু তো আর বৃত্তের ভিতরে হবে না, মানে আমি এইখানে বলতেছি যে এ বিন্দুটা তো আমি বৃত্তের ভিতরে আঁকাইছি, তো এ বিন্দুটা যে বৃত্তের ভিতরে আছে এটা আমি কিভাবে বুঝবো যে এ বিন্দুটা বৃত্তের ভিতরে আছে? আমার তো ম্যাথ ও, করে দেখাইতে হবে যে এ বিন্দুটা বৃত্তের ভিতরে আছে অথবা সি বিন্দুটা বৃত্তের বাইরে আছে। আমি এটা কিভাবে, এটা ম্যাথ করে এটা কিভাবে দেখাতে পারি? উম, এটা স্থানাঙ্ক বার করে নাকি? তোমার তো স্থানাঙ্ক দেয়াই থাকবে, এই যে যেমন এইখানে তোমার এই যে এইখানে প্রশ্নটা খেয়াল করো। এখন এই প্রশ্নে তো তোমার স্থানাঙ্ক দেয়াই আছে। যে প্রশ্নের মধ্যে তো বলছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া, বলছে যে 1,2 বিন্দুর অবস্থান নির্ণয় করো, তো তোমাকে বের করতে হবে যে 1,2 বিন্দুটা বৃত্তের ভিতরে বাইরে নাকি বৃত্তের উপরে, মানে বৃত্তের পরিধির আহ, উপর। তাহলে ব্যাসার্ধ বের করব। হ্যাঁ, এইখানে আসছে যে তোমার কেন্দ্র থেকে উক্ত বিন্দু দূরত্ব যদি ব্যাসার্ধের চেয়ে ছোট হয়, তাহলে ওই বিন্দুটা কোথায় অবস্থিত হবে বলো? যদি ব্যাসার্ধের চেয়ে দূরত্ব ছোট হয়। বৃত্তের ভিতরে। হ্যাঁ, যদি ব্যাসার্ধের চেয়ে দূরত্ব ছোট হয় তাহলে বৃত্তের ভিতরে, আর দূরত্ব ব্যাসার্ধের সমান হলে বৃত্তের উপরে, আর যদি দূরত্ব ব্যাসার্ধের চেয়ে বেশি হয় তাহলে বৃত্তের বাইরে। বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে এখন তোমার তাহলে এই দূরত্ব তো অবশ্যই বের করতে হবে সেন্টার থেকে। তাহলে কেন্দ্র থেকে উক্ত বিন্দুর এই যে দূরত্ব এখানে তিন ভাবে হইতে পারে। ব্যাসার্ধ থেকে কম, যদি ব্যাসার্ধ থেকে কম হয় তাহলে এই এই কোথায় অবস্থান? বৃত্তের ভিতরে। এইখান থেকে জাস্ট এমসিকিউ আসবে, অন্য এখান থেকে সৃজনশীল তো দিবে না। আর ব্যাসার্ধ এর সমান, তাহলে কোথায় অবস্থান? পরিধির উপর। ওকে, তখন হবে বৃত্তের বাইরে। ওকে, তাহলে এখানে ম্যাথটা সলভ করে এখানে যে সমীকরণ দেওয়া, -5x -3y + 16 এর এই সেন্টার কি হবে বলো? তাড়াতাড়ি বলো। এটা হবে 5/2। হ্যাঁ, একটা হবে 5/2, আরেকটা? আরেকটা আরেকটা হচ্ছে 3/2। হ্যাঁ, আরেকটা হবে 3/2। ওকে, আর এর আমাদের এটা বের করার জন্য তো অবশ্যই ব্যাসার্ধ লাগবে, তাহলে এর ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ তো জানি g² + f² - c। তো জি এর মানে এখানে কত? -5/2। আর এফ এর মান -3/2। এই যে আমরা যে সেন্টার গুলো বের করলাম এগুলো তো -g এর মান অথবা -f এর মান, আর এখানে হবে -16। তাহলে 25 একবারে যদি লসাগু করো আসবে এখানে 9। কি ব্যাপার? -16।
ফাইভ, 5/2, 3/2। তাহলে তো এখানে মাইনাস মান আসে না, এখানে ম্যাথ কি ঠিক আছে আদৌ? তাহলে তো এখানে ব্যাসার্ধ বের করা যাবে না, এখানে তো 4 16 তখন 64 এসে যাবে না। হুম। ম্যাথ কোথায়, এটা 2। এখানে তো হয়তো ভুলই আসবে। আচ্ছা যাই হোক, এই ম্যাথে মনে হয় ভুলই দেয়া আছে সম্ভবত, কারণ এখান থেকে তুমি যখন এখানে হবে কত, -4 16 64, 34 - 64, তখন হয়ে যাবে -30। তো -30 হলে তো এখানে তো ব্যাসার্ধ বের করা যাবে না। আচ্ছা আমরা এই পরেরটা সলভ করি। পরের যেটা দেওয়া, x² y² -8x। ওকে, এখন এটা বলো, এটা সেন্টারে কত হবে? এটা হবে 4 - 7/2। আর এখানে সি এর মান হচ্ছে -3। ওকে, তাহলে এখন এর রেডিয়াস হবে কত? রেডিয়াস হবে -4 এর উপর স্কোয়ার +7/2 এর উপর স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে +3। ওকে, তাহলে এটা হচ্ছে 16, 49/4। এটা হচ্ছে, সরি এখানে তো 9 হবে না, এখানে 3। তাহলে এটা হবে 3। ওকে, এটা যদি একবার হিসাব করি, 49/4 +19, তো এটা হবে 5√5/2। ওকে, এখন তোমার সেন্টার থেকে ওই পয়েন্টে ধরো যে ওই পয়েন্ট এ আর সেন্টার হচ্ছে সি, তাহলে এইটার এই তোমার ডিস্টেন্স কত হবে? 4 + 1² আর -7/2 +1²। তাহলে এটা হবে 5² আর -7/2 +1²। তাহলে এটা হবে, এইটাও তুমি ক্যালকুলেটরে দাও যদি, তাহলে সেম মান আসে। তাহলে তোমার এটা ওই বিন্দুর দূরত্ব যেহেতু ব্যাসার্ধের সমান, তাহলে এই বিন্দুটা কোথায় অবস্থিত? হুম। উপরে। হ্যাঁ, এটা হচ্ছে বৃত্তের পরিধির উপর। আর এই ম্যাথে সম্ভবত ভুল আছে, কারণ এইখানে তো সম্ভব না আসলে এটি, তোমার মাইনাস এইখানে চলে আসে। ওকে, এইগুলা দিলে সর্বোচ্চ ক নম্বর অথবা এমসিকিউতে কিন্তু দিয়ে দিতে পারে। ওকে, আরো বেশ কিছু সূত্র আছে 4.1-এ। ওকে, দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত। কি ব্যাপার, কই চলে গেল? স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে, আমার এখান থেকে এই এই হুট করে চলে গেছিল তো। আচ্ছা, ওয়েট, আগে এইখানে দুইটা বৃত্ত আগে নিয়ে আসি।
এখন এইখানে দেখো, এইখানে দুইটা বৃত্ত আছে। এখন যেটা প্রথম কেস, এটা হচ্ছে দুইটা বৃত্ত জাস্ট দুইটাকে স্পর্শ করছে, তো এটা একটা সেন্টার। আর এ- এটা হচ্ছে সেন্টার ওয়ান বা C1, এটা হচ্ছে সেন্টার টু। আর এটা হচ্ছে প্রথম এই বৃত্তের রেডিয়াস R1, এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের রেডিয়াস R2। সো এখন এইখানে যদি তারা মাত্র স্পর্শ করে, তাহলে এইখান থেকে কি দেখা যাচ্ছে বলো তো, এইখানে কোন দুইটা জিনিস সমান হবে যদি এরা মাত্র স্পর্শ করে? এখন তাহলে এখানে কি হবে বলো? এখন যদি দুইটা বৃত্ত শুধুমাত্র স্পর্শ করে, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। সমান। এটা বুঝছো? হুম। ওকে, তাহলে এটা হচ্ছে কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধের যোগফলের সমান। অর্থাৎ এখানে কি হবে, C1 C2, অর্থাৎ C1 এবং C2 এর মধ্যবর্তী দূরত্ব, এটা হবে R1 প্লাস R2 এর সমান। ওকে, এখন এখানে আরো কিছু জিনিস আছে। এখন এই যে ধরো যে এই যে দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করছে, ছেদ করলে বললাম যে এইটা প্রথম বৃত্তের সেন্টার C1 এবং এটা রেডিয়াস হচ্ছে R1। আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় বৃত্তের সেন্টার, এবং এটা এই দ্বিতীয় বৃত্তের রেডিয়াস R2। তাহলে এখানে কোন শর্ত হবে বলো তো? C1 C2 অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং ব্যাসার্ধ দ্বয়ের যোগফল, এদের মধ্যে সম্পর্ক কি হবে বলো? সহজ একটা জিনিস, কি সমান দেখাই হবে যাচ্ছে না। এখানে। সমান হবে না, আচ্ছা কে ছোট হবে কে বড় হবে? বলো, কে ছোট এখানে? উম, ছোট। ছোট তো বোঝা যায় না কোনটা ছোট। কোনটা ছোট বোঝা যাচ্ছে না? আচ্ছা ধরো এই এই মিটিং এর সময় আমি বিশেষ আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি ওইখানে বলে